হ্যালো, ব্যাক টু মাই চ্যানেল এসডি ফ্যামিলি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে বলে আজকের মা এবং বাবা দুটি পার্টে দুটি গল্প নিয়ে সাত সকালে হাজির হয়ে গেলাম। তো সবাইকে জানাই গুড মর্নিং, শুভ সকাল। আর তার সাথে সবাইকে রোজকার মতো জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। তো সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। তো দেখো, আজকের গল্প দুটো তোমাদের দেখে খুব খারাপ লাগবে। তো প্রায় এরকম গল্প থাকে। তো দেখো, আজকের এই যে সমাজ, শিক্ষিত সমাজ, আজকে শিক্ষিত সন্তানরা বা ভালো সন্তানরা, তোমরা এই গল্প, এই পরিস্থিতি দেখে তোমাদের লজ্জা পাবে। তো তোমাদের লজ্জা পাবার কিছু নেই, যারা ভালো তাদের লজ্জা পাবার কিছু নেই। আর যারা এই ধরনের পরিস্থিতি ঘটাচ্ছে, তারা তো এই গল্প শুনবেও না আর ধার ধারবে না, উল্টে অন্য কথা বলবে। তো দেখো, বেশি কথা বাড়ালাম না, আজকের গল্প দুটো তোমাদের কেমন লাগে চলো। সমীর বাবুর পায়ের জুতোখানা এই নিয়ে 5 বার ছিঁড়ে গেল। জুতো সেলাই করতে নিয়ে গেলে দোকানদার বলে, এই জুতোতে আর কিছু নেই, আমি কোথা থেকে সেলাই করব বলুন তো, এক জোড়া জুতো নিয়ে নিন এবার। সমীর বাবু তখন হালকা হাসি হেসে বলে, তোমাকে 2 টাকা বেশি দেব, এবারের মতন সেলাই করে দাও। দোকানদার যাই হোক করে সেলাই করে দেয় আর বলে, বেশি দিন সেলাইটা থাকবে না কিন্তু, পরে আবার আনলে আমি আর সেলাই করতে পারবো না। আচ্ছা বাবা, ঠিক আছে, করতে হবে না। এরপর সমীর বাবু মেয়ের জন্য ঘড়ি আর ছেলের জন্য একটা সানগ্লাস কিনে বাড়ি ফিরলেন। কারণ মেয়ে কাজে বেরোনোর সময় বলেছিল, বাবা আমি কলেজ যাই, তাই ঘড়ির একটা খুব প্রয়োজন। আর ছেলে রোদে রোদে স্কুলে যায়, চোখে খুব রোদ লাগে, তাই তার জন্য একটা সানগ্লাস। সবার সব জিনিস কিনে সমীরবাবু বাড়ি ফিরলেন। সঙ্গে সঙ্গে মেয়ে এসে বলল, বাবা আমার ঘড়িটা এনেছো তো? হ্যাঁ এনেছি, এই নে, আর এই চশমাটা ভাইকে দিয়ে দিবি, নিয়ে যা। আর মাকে বল চায়ের জলটা বসাতে, শরীরটা ভালো লাগছে না। ঠিক আছে বাবা। সমীরবাবু সংসার টানতে টানতে খুব ক্লান্ত হয়ে পড়েছেন। খুব চেষ্টা করেন পরিবারকে ভালো রাখার, সবার চাহিদা পূরণ করার। কত বেলা যে তিনি না খেয়ে কাটিয়েছেন, কত পুজোতে যে তিনি একই শার্ট পরে কাটিয়েছেন, কত শখ আহ্লাদ বিসর্জন দিয়েছেন, তা হয়তো কারো জানা নেই। এভাবে ছেলে মেয়ে বড় হতে থাকে। এরপর হঠাৎ একদিন সমীরবাবুর স্ত্রী খুব অসুস্থ হয়ে পড়েন। স্ত্রীর চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন হয়। সমীরবাবুর স্ত্রীকে ভালো ডাক্তার দেখাতে চাইলে স্ত্রী বলেন, না না, আমাকে ডাক্তার দেখাতে হবে না, সামনে মেয়ের বিয়ে, বাবু নতুন কাজে যুক্ত হবে, অনেক টাকার প্রয়োজন আছে, ডাক্তার দেখাতে হবে না। সমীরবাবুও নিজের শেষ সম্বল দিয়ে মেয়ের বিয়ে দেয় এবং ছেলেকে প্রতিষ্ঠিত করার পেছনে লাগিয়ে দেন। ছেলে ভালো চাকরি পেয়ে বিদেশ চলে যায় আর মেয়ের বিয়ে হয়ে যায়। অসুস্থ স্ত্রীকে নিয়ে সমীরবাবু একা থাকেন। কিন্তু 2 মাস পর স্ত্রীও মারা গেলেন। এবার সমীরবাবু একেবারে একা হয়ে পড়লেন। কিছুদিন যাওয়ার পর সমীরবাবু ছেলেকে ফোন করে বলে, বাবু আমি তোর কাছে যেতে চাই, একা একা এখানে ভালো লাগছে না রে। তখন ছেলে বলে, আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। এই কথা বলতে বলতে আরও 6 মাস কেটে যায়। সমীরবাবুর ছেলে সমীরবাবুকে নিয়ে যায় না। সমীরবাবু তখন একদিন ফোন করে বলেন, তুই আমাকে তোর কাছে নিয়ে যাবি, হ্যাঁ কি না বলতো? তখন বলে, না বাবা, এখানে হবে না, আর আমার যাওয়াও অসম্ভব। আমি কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি, আর আমার এক বন্ধুকে ফোন করে বলে দিচ্ছি তোমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসার ব্যবস্থা করার জন্য। সেখানে তুমি তোমার বয়সী অনেক লোকজন পাবে, ভালো লাগবে, তখন আর তোমার একা একা লাগবে না বাবা। সমীরবাবু তখন ছেলের মুখে এমন কথা শুনে বলেন, ধন্যবাদ খোকা, আমার এত চিন্তা করার জন্য। আর তোকে কোনো টাকা পাঠাতে হবে না, এত কষ্ট করতে হবে না তোকে আমার জন্য। তুই ভালো থাকিস, আমি আমারটা বুঝে নেব, তুই শুধু ভালো থাকিস। তারপর
সমীরবাবু অঝরে কাঁদতে লাগলেন। আসলে বাবা মা বোধহয় এমনই হয়, নিঃস্ব করে ভালোবাসে সন্তানকে, আর সন্তানরা তার পরিবর্তে বৃদ্ধাশ্রম উপহার দেয়। কি নির্মম সত্য না? বাবাই, আমাকে একটু বাইরে ঘোরাতে নিয়ে যাবি বাবা? কতগুলো দিন হলো এই চার দেওয়ালের মধ্যে বন্দি হয়ে আছি বলতো। আজকাল তো পেনশনটাও আমাকে সই করিয়ে তুই নিজেই তুলিস। বড্ড ইচ্ছে করে রে। 65 বছরের বিধবা সুমনা দেবী একমাত্র ছেলে রাজীবের কাছে আবদার করে। বিরক্ত রাজীব বলে, মা, তোমার অদ্ভুত বায়না শুনে আমার অবাক লাগে। বেশ তো সময় মতো খাচ্ছ, দাচ্ছ, ঘুমাচ্ছ, রোগ হলে ডাক্তার কাকু এসে দেখে যাচ্ছে। কাজ তো বলতে শুধু খুন্তি নাড়া, মায়াদি তো সবই জোগাড় করে দেয়। আর আমরা দুজন অফিসে বেরিয়ে গেলে বান্টিকে দেখভাল করো, তাও তো স্কুল থেকে ফেরার পর। তা তোমার কোথায় ঘুরতে যাওয়ার শখ হচ্ছে শুনি? সুমনা দেবী বললেন, না রে বাবা, সেরকম কোনো জায়গা নয়। খোলা আকাশের নিচে মুক্ত বাতাসে কিছুক্ষণ থাকতে চায়। রাজীব রেগে গিয়ে বলে, মা, এসব ছেলে মানুষই বন্ধ করো। এত সুখে আছো, তবু তোমার পোষাচ্ছে না। কত মানুষ আছে যারা বৃদ্ধ বা বৃদ্ধা বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে। তুমি তো বেশ আরামেই আছো। আর কিছু বলেন না সুমনা দেবী। একটা দীর্ঘ নিঃশ্বাস পড়ে। মনে মনে ভাবেন, একটা সময় কর্তা বারবার বলা সত্ত্বেও ছেলের পড়ার ক্ষতি হবে ভেবে কোথাও ঘুরতে যাননি। আজ সেই ছেলে একটু বাইরে প্রকৃতি দেখাতে চাচ্ছে না, অথচ ছেলে, বৌমার নাতি প্রতি সপ্তাহেই ঘুরতে যায়। হয়তো বুড়ো হলে এভাবেই মূল্যহীন হয়ে পড়তে হয়। আজ সকাল থেকে খুব আনন্দ হচ্ছে সুমনা দেবীর। আজ তার ছোট বোন শোভনা আসবে, সারাদিন দিদির সাথে কাটাবে। শোভনা 1 বছর হলো প্রধান শিক্ষিকা পদ থেকে রিটায়ার করেছে। এক ছেলে, এক মেয়ে, সুপ্রতিষ্ঠিত, দুজনেই দেশের বাইরে সেটেলড। কিন্তু শোভনা কারো কাছে থাকে না। 2 বছর হলো স্বামী মারা গেছে। 4-5 জন কাজের লোক নিয়ে তার সংসার। প্রচণ্ড সাহসী, প্রতিবাদী ও বুদ্ধিমান। রাজীব বা তার বউ শোভনা আসার জন্য ছুটি নিতে পারবে না বলে জানিয়ে দিয়েছে। অগত্যা মায়ার হাতে কিছু টাকা দিয়ে ছোট বোনের পছন্দের খাবার করিয়ে নিয়েছে সুমনা দেবী। 2 বোন সারাদিন খুব গল্প আনন্দ করে। সুমনা বোনের কাছে তার বন্দি জীবনের দুঃখের কথা বলে। শোভনা বলে, দুঃখ করিস না দিদি, আমি তোকে নিয়ে যাব। অনেক দিন তো অন্যের জন্য বাঁচলি, এবার অন্তত নিজের জন্য একটু বাঁচতে শেখ। এখন কাউকে কিছু বলবি না, সব ব্যবস্থা করি, তারপর যাবার আগে জানাবি। কথা রেখেছে শোভনা। দিল্লি, বৃন্দাবন, হরিদ্বার, মুসৌরি যাবার সমস্ত ব্যবস্থা হয়ে গেছে। গোপনে গোছগাছ করে ফেলেছেন। পরিকল্পনা মতো যাবার দিন সকালে রেডি হয়ে ছেলে বৌমাকে জানায় সুমনা। রাজীব বাকরুদ্ধ হয়ে যায়, বলে, কি বলছো মা? তুমি চলে গেলে কি করে চলবে আমাদের? কি করে ম্যানেজ হবে সব? না, তোমার যাওয়া হবে না। সুমনা বলে, তাই একটু কষ্ট তোদের হবে, তবে আমি অনেকদিন আদর্শ বউ, আদর্শ মা, আদর্শ শাশুড়ি, আদর্শ ঠাকুমা হয়ে কাটালাম। এবার একটু নিজেকে ভালোবাসতে চাই, নিজের অস্তিত্বটাকে জাগাতে চাই। তাই আমার সিদ্ধান্ত পাল্টাবে না। রাগত স্বরে রাজীব বলে, এ ঘর থেকে একবার বেরোলে আর এই ঘরে ঠাঁই পাবে না। সুমনা দেবী বললেন, তুই বোধহয় ভুলে যাচ্ছিস বাবাই, বাড়িটা কিন্তু আমার নামে, আর আমার পেনশন আছে। তাছাড়া ওখান থেকে ফিরে আমি কিছুদিন শোভনার কাছে থেকে বিশ্রাম করব। তারপর তোরা যদি চাস তো আসবো, না হলে 2 বোনই বাকি জীবনটা একসাথেই কাটিয়ে দেব। বাইরে গাড়ির হর্ন শুনে ট্রলি ব্যাগটা টেনে দরজার দিকে এগিয়ে গেল সুমনা দেবী।
হতবম্ব রাজীব অবাক হয়ে মায়ের গতিপথের দিকে তাকিয়ে রইল।